ওয়েব ডেভেলপার হতে হলে সাধারণত এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটি জানতে হয়, অর্থাৎ এইচটিএমএল খুব ভালোভাবে জানতে হবে। এইচটিএমএল জানলে আমরা যে কোনো একটি ওয়েব পেজ ডেভেলপ করতে পারবো, এবং এটি খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজের ক্ষেত্রে এইচটিএমএল দরকার পড়ে এবং ডিনামিকের ক্ষেত্রে পিএইচপি দরকার পড়ে। এটি আমাদের খেয়াল রাখতে হবে, এবং আমরা সাধারণত এইচটিএমএল নিয়ে আলোচনা করব যে এইচটিএমএল কী এবং কিভাবে লিখতে হয়, কোথায় লিখতে হয় সেটি আমরা জানব। এইচটিএমএল হচ্ছে সাধারণত এইচটিএমএল শব্দের অর্থ আমরা জেনে নিই। এটির শব্দের ফুল মিনিংস হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং এটি সাধারণত কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি খেয়াল রাখতে হবে, এবং সংক্ষেপে বলা হয় এইচটিএমএল। এবং এর মাধ্যমে সাধারণত যে স্ট্যাটিক পেজ তৈরি করা যায় সেটি আমরা দেখে নিই। সাধারণত এই জাতীয় একটি স্ট্যাটিক পেজ তৈরি করা যায় এইচটিএমএল এর মাধ্যমে, এবং এই পেজটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি স্ট্যাটিক পেজ, এবং এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এটি সাধারণত ইন্ডেক্স নামের একটি অর্থাৎ যে ওয়েব ডিরেক্টরি থাকে সেটির মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামের যে ফাইলটি থাকে, এই এইচটিএমএল নামের সেই ফাইলটি ওপেন করে পেজটি, এবং সেখান থেকে আমরা ফাইলটির পেজটি দেখতে পাই। এবং এটি একটি স্ট্যাটিক পেজ, অর্থাৎ এটি শুধুমাত্র স্ট্যাটিক বিষয়বস্তুই শো করবে, কোনো ডিনামিক নেই। অর্থাৎ আমরা জেনে নেই যে স্ট্যাটিক পেজ কি এবং ডিনামিক পেজ কি। স্ট্যাটিক পেজ হচ্ছে সাধারণত যে পেজের মধ্যে কোনো নতুন কোনো তথ্য ঢুকানো যায় না, অর্থাৎ সরাসরি এই পেজের মাধ্যমে কোনো তথ্য ঢুকানো যায় না বা লগ ইন করা যায় না, অথবা কোনো পোস্ট করা যায় না কোনো কিছু, সেটি হচ্ছে স্ট্যাটিক পেজ। অর্থাৎ এটি প্রথমে যেভাবে তৈরি করা হয় সেভাবেই এটি সবসময় থাকে এবং দেখা যায়, এটি হচ্ছে স্ট্যাটিক পেজ। এবং ডিনামিক পেজ হচ্ছে যেমন আমরা ফেসবুক ব্রাউজ করি অথবা গুগলে একটি লগ ইন করি, অর্থাৎ আমার নিজের নামে একটি আইডি খুলি, সেটি হচ্ছে ডিনামিক। এবং আমরা ফেসবুকে যদি কোনো পোস্ট করি সেই পোস্টটি এবং সে তথ্যটি ফেসবুকে অটোমেটিক সাথে সাথে চলে যায়, এটি হচ্ছে ডিনামিক। অর্থাৎ এখানে আমরা ইচ্ছে মতো পেজটি রানিং অবস্থায় আমরা ইচ্ছে মতো আমাদের তথ্য সংগ্রহ করতে পারবো এবং জমা করতে পারবো, অথবা আমরা এখান থেকে তথ্য বাদ দিতে পারবো, সেটি হচ্ছে ডিনামিক ওয়েব পেজ। এবং ডিনামিক ওয়েব পেজের ক্ষেত্রে সাধারণত পিএইচপি ব্যবহার করতে হয়, এবং স্ট্যাটিক ওয়েব পেজের ক্ষেত্রে এইচটিএমএল ব্যবহার করতে হয়। তো আমরা এখন এইচটিএমএল নিয়ে আলোচনা করব যে এইচটিএমএল দিয়ে কিভাবে একটি স্ট্যাটিক পেজ তৈরি করা যায়। আমরা সাধারণত দেখব যে এইচটিএমএল কিভাবে লিখতে হয় এবং এইচটিএমএল কোথায় লিখতে হয় সেটি আমরা সাধারণত দেখে নেব। এখন আমরা দেখব এইচটিএমএল কোথায় লিখতে হয় এবং সেটি কোন সফটওয়্যারের মাধ্যমে এই ল্যাঙ্গুয়েজটি লিখতে হয় সেটি আমরা দেখব। এবং এই এইচটিএমএল লেখার জন্য সাধারণত স্পেসিফিক কোনো সফটওয়্যার বা প্রোগ্রাম দরকার পড়ে না, এটি আমরা সরাসরি নোটপ্যাডের মাধ্যমে আমরা লিখতে পারি, অথবা আমরা অন্য সফটওয়্যার যেমন ড্রিমওয়েভার অথবা আমরা আরও কিছু সফটওয়্যার আছে সেগুলোর মাধ্যমে লিখতে পারি। সাধারণত নোটপ্যাডের মাধ্যমে লিখেও আমরা এই কাজটি করতে পারি। যেমন ধরা যাক এখানে এইচটিএমএল কোডের মাঝখানে আমরা একটি প্রিন্ট টেক্সট ব্যবহার করেছি, ওয়েলকাম টু বাংলাদেশ, এটি আমরা ওয়েব পেজের মাধ্যমে দেখব। এই জন্য আমরা নোটপ্যাডের মধ্যে এটি টাইপ করে আমরা কোডটি টাইপ করে আমরা ফাইল সেভ এজ আমরা গিয়ে আমরা একটি নতুন একটি ফোল্ডার তৈরি করব ডেস্কটপে আমরা, অথবা যে কোনো একটি জায়গায় ফোল্ডার তৈরি করে আমরা এখানে ফাইলটি এইচটিএমএল আকারে সেভ দেব। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সাধারণত এইচটিএমএল টেক্সটটি এক্সটেনশন থাকে, অর্থাৎ যে কোনো ফাইলের একটি এক্সটেনশন থাকে, শেষে ডটের পরে 3টি বা 2টি বা একটি ওয়ার্ডের এক্সটেনশন থাকে। এক্সটেনশনটি এইচটিএমএল ফাইলের বা এই ফাইলের এক্সটেনশনটি হচ্ছে এইচটিএমএল। এই এক্সটেনশনটি দিয়ে সাধারণত ওয়েব পেজ হিসাবে শো করানো যায়। এটা আমরা সাধারণত এইচটিএমএল ইন্ডেক্স লিখে .html টাইপ করে আমরা সেভ বাটনে ক্লিক করব। দেন আমরা এইচটিএমএল ফোল্ডারের মধ্যে আমরা ইন্ডেক্স এইচটিএমএল নামের একটি ফাইল দেখতে পাচ্ছি। ডাবল ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে গুগল ক্রোম ব্রাউজারটির মধ্যে আমরা ওয়েলকাম টু বাংলাদেশ লেখাটি দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা সরাসরি নোটপ্যাড ছাড়াও আমরা আরেকটি সফটওয়্যার ব্যবহার করতে পারি, বা আমরা ড্রিমওয়েভার ছাড়াও আমরা আরেকটি সফটওয়্যার ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাসটি হচ্ছে সাধারণত একটি অ্যাডভান্স নোটপ্যাড। এখানে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজের অথবা যে কোনো প্রোগ্রামিং কোড আমরা টাইপ করলে আমরা সেটির কালার ভেরিয়েশন দেখতে পাবো, অর্থাৎ কোডের বিভিন্ন সিনট্যাক্স মেথড ইত্যাদির ফাংশনগুলো আমরা কালার বাই কালার দেখতে পাবো, অর্থাৎ সরাসরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার স্টাইল এটি শো করবে। এবং গ্রুপ ওয়াইজ
বিভিন্ন কোডের গ্রুপ বাই গ্রুপ এটি শো করবে এবং সিরিয়াল নাম্বার লাইন নাম্বারটি আমরা দেখতে পাবো এবং এটি চাইলে রান করে আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে রান করে আমরা দেখতে পাবো। এটি আমরা সরাসরি notepad++.org এই সাইট থেকে আমরা ডাউনলোড করে নেব। এটি একটি ফ্রি সফটওয়্যার, ডাউনলোড করে আমরা ইনস্টল করে নেব। দেন আমরা নোটপ্যাড++টি ওপেন করে আমরা এটিকে কপি করে নিই এবং আমরা এখান থেকে নোটপ্যাড++টি আমরা ওপেন করব। আমরা এখানে নোটপ্যাড++টি ওপেন করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে HTML ওয়েলকাম টু বাংলাদেশ ইত্যাদি। অর্থাৎ এখানে একটি বিশেষত্ব আছে যে যদি আমরা নতুন কোনো একটি ফাইল মেনু থেকে পেজ নেই এবং এখানে যদি পেস্ট করি তাহলে আমরা কোনো কালার ওয়াইজ অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টাইলে আমরা এটি পাবো না, এটিকে যতক্ষণ না সেভ আমরা করব। এই জন্য আমরা একটি HTML ফাইল হিসাবে সেভ করার সাথে সাথে আমরা দেখতে পাবো HTML ওয়েলকাম টু বাংলাদেশ এবং HTML এন্ড টেক্সট আমরা দেখতে পাবো এবং এটি গ্রুপ আকারে আছে এবং লাইন নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এটি সাধারণত গ্রুপ আকারে আমরা দেখতে পাচ্ছি এবং লাইন নাম্বার দেখতে পাচ্ছি এবং চাইলে এগুলো আমরা রান করে দেখে নিতে পারবো। আমরা এখান থেকে সরাসরি রান করে আমরা দেখে নিতে পারবো যে এটির ইফেক্ট কী হচ্ছে এবং এটির আউটপুট কী হচ্ছে, এগুলো আমরা দেখে নিতে পারবো। তো নোটপ্যাড++এর মাধ্যমে কাজ করে নেওয়াটাই সবচেয়ে ভালো এবং এখানে আমরা অনেক ফ্যাসিলিটি পাবো। সরাসরি নোটপ্যাড চাইতে আমরা এখানে সবচেয়ে ভালো আউটপুট পাবো নোটপ্যাড++এর মাধ্যমে। তো এইভাবে আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আমরা সরাসরি HTML ল্যাঙ্গুয়েজটি লিখতে পারবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, এটি আমাদের দেখাচ্ছে সেভ করার সাথে সাথে, অর্থাৎ এটি একটি HTML ফাইল সেটি আমাদের শো করছে এবং এখানে লাইন কলাম ইত্যাদি আমাদের ইনফরমেশন শো করছে, আমরা স্ট্যাটাস বারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা HTMLটি যে কোনো জায়গায় নোটপ্যাড অথবা ওয়ার্ডপ্যাড অথবা আমরা নোটপ্যাড++ অথবা আমরা ড্রিমওয়েভের মাধ্যমে আমরা HTML কোডটি লিখে আমরা HTML ওয়েব পেজ আমরা তৈরি করতে পারবো। HTML লেখার কিছু নিয়ম আছে এবং এগুলোর কিছু বিষয় আছে, সেগুলো আমরা এখন দেখে নিই। যেমন ধরা যাক একটি HTML পেজ তৈরি করার আগে বা লেখার আগে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন HTML এলিমেন্ট, HTML ট্যাগ, HTML অ্যাট্রিবিউট, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে HTML এলিমেন্ট কি এবং HTML ট্যাগ কি এবং HTML অ্যাট্রিবিউট কি, এগুলো আমাদের সাধারণত খেয়াল রাখতে হবে। HTML এলিমেন্টস, HTML ট্যাগ, HTML অ্যাট্রিবিউট অর্থাৎ এগুলো হচ্ছে মূল বিষয়বস্তু, HTML ল্যাঙ্গুয়েজের মূল বিষয়বস্তু এবং এখানে এলিমেন্টস কি, ট্যাগ কি, অ্যাট্রিবিউট কি, সেগুলো আমরা এখন জানব। এলিমেন্টস হচ্ছে সাধারণত একটি ওয়েব পেজের বা একটি HTML এর মূল কেন্দ্রবিন্দু এবং ট্যাগের মাধ্যমে এলিমেন্টসগুলোকে সাজানো থাকে বা এগুলোকে স্তরে স্তরে সাজানো থাকে ট্যাগের মাধ্যমে, এগুলো ট্যাগের মাধ্যমে প্রদর্শিত হয়ে থাকে। আর অ্যাট্রিবিউট হচ্ছে সাধারণত একটি ট্যাগকে সম্প্রসারণ করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, অর্থাৎ ধরা যাক আমরা যদি কোনো টেবিল অথবা কোনো এই জাতীয় কোনো বিষয় আমরা ইনসার্ট করতে চাই বা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা টেবিলের উচ্চতা, প্রস্থ বা আমরা ওয়াইড, হাইট ইত্যাদি আমরা নির্ধারণের জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা অনেক বিষয়বস্তু অর্থাৎ ট্যাগকে আমরা অনেক সম্প্রসারিত করে নিতে পারি। এবার আমরা এখানে দেখে নেব যে কিভাবে আমরা HTML এলিমেন্ট এবং ট্যাগকে আমরা নির্ধারণ করব এবং ট্যাগ কি, এলিমেন্ট কি, সেগুলো আমরা এখন দেখব। ধরা যাক আমরা এখানে একটি ছোটোখাটো কোড লিখব, ধরা যাক আমরা এখানে পি ব্যবহার করব। এটি হচ্ছে একটি ট্যাগ অর্থাৎ ওপেনিং ট্যাগ, এটি আমরা ওপেনিং ট্যাগ এবং এখানে আমরা এলিমেন্ট ব্যবহার করব এবং এটি হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। এটি হচ্ছে ক্লোজিং ট্যাগ অর্থাৎ এটি আমরা ব্যবহার করেছি বোঝানোর জন্য, এটি আমরা বাদ দিয়ে দিই।
লাইন দুটি, অর্থাৎ এটি হচ্ছে ওপেনিং ট্যাগ, অর্থাৎ এইখানে শুরু হবে ট্যাগটি, এবং এটি হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই দুইয়ের ট্যাগের মাঝখানে এলিমেন্টটি ব্যবহার করতে হয়, অর্থাৎ এই এলিমেন্টটি ব্যবহার করতে হয়, অর্থাৎ এই এলিমেন্টটি ওয়েব পেজে শো করবে। এই দুটি হচ্ছে ট্যাগ, অর্থাৎ HTML লেখার যে ট্যাগ বা নিয়ম সেটি হচ্ছে এই দুইটি, অর্থাৎ একটি সিনট্যাক্স। এটি আমরা খেয়াল রাখবো, অর্থাৎ এই বিষয়গুলোর মধ্যে আমরা এই জিনিসটি খেয়াল রাখবো। এবং অ্যাট্রিবিউট যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে আমরা ট্যাগটিকে সম্প্রসারণ করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা একটি টেবিল বা অন্যান্য জিনিস বা বিষয়বস্তু অথবা আমরা একটি টেক্সট বক্স বা এই জাতীয় কোনো কিছু আমরা ইনসার্ট করে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা ইনসার্ট করে নিয়ে আমরা কাজ করতে পারবো। এখন আমরা দেখব HTML কিভাবে লিখব বা HTML লেখার নিয়ম, প্রধান নিয়মটি আমরা দেখব যে কিভাবে আমরা HTMLটি লিখব। এই জন্য আমরা ইতিপূর্বে দেখেছি যে HTML এর ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট এগুলো সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা কিভাবে টাইপ করব সেটি আমরা দেখব। এই জন্য আমরা নোটপ্যাড++টি বেছে নিয়েছি, যেহেতু আমরা লাইন সংখ্যা অথবা আমরা এর সিনট্যাক্স কালারগুলোকে আমরা দেখতে পাবো, সেই জন্য আমরা এটি বেছে নিয়েছি। এখানে আমরা HTML এর জন্য সাধারণত প্রথমে ট্যাগ, ওপেনিং ট্যাগ আমরা টাইপ করব। এই জন্য আমরা প্রথমে লেস দেন আমরা সিম্বলটি ব্যবহার করব। এটি ব্যবহার করতেই হবে, নিয়ম HTML লেখার জন্য এটি ব্যবহার করতেই হবে। তারপর আমরা HTML, দেন আমরা গ্রেটার দেন আমরা ব্যবহার করব। এরপর আমরা এটি হচ্ছে ট্যাগ এবং আমরা এখানে এলিমেন্ট ব্যবহার করব। এখানে ধরা যাক ওয়েলকাম বাংলাদেশ, এবং আমরা এটিকে ক্লোজিং করব, অর্থাৎ ওয়েলকাম বাংলাদেশটি এলিমেন্টে আমরা ক্লোজিং ট্যাগ ব্যবহার করব, এটি ব্যবহার করতেই হবে। এই জন্য আমরা আবার লেস দেন ক্লোজিং এর সময় আমরা স্ল্যাশ ব্যবহার করতে হবে, স্ল্যাশ সাইনটি ব্যবহার করতে হবে। দেন আমরা HTML এবং আমরা এটিকে আবার গ্রেটার দেন আমরা সাইন ব্যবহার করে এটিকে ক্লোজ করব, অর্থাৎ এখানে এই কোডটির ক্লোজ হয়েছে। এখানে আমরা যে কোনো লাইন আমরা টাইপ করি না কেন সেগুলোকে আমরা শো করতে পারবো। যেমন এখানে আমরা মিশন ডিজিটাল, আমরা এটি কথাটি এবার যদি আমরা এটিকে সেভ দেই এবং সেভ দিয়ে যদি আমরা এটিকে HTML টিকে আমরা ব্রাউজারের মাধ্যমে রান করি অথবা আমরা ডাবল ক্লিক করে রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে ওয়েলকাম বাংলাদেশ মিশন ডিজিটাল একসাথে লেখাটি আছে। এবং এখানে আমরা মাল্টি লাইনেও আমরা এই লেখাটিকে নিতে পারবো, অর্থাৎ দ্বিতীয় লাইনে আমরা লেখাটিকে নিতে পারবো। তো এই জন্য আমাদের আরেকটি কোড ব্যবহার করতে হবে, ব্র্যাকেটিং ব্যবহার করতে হবে। তো সেটি নিয়ে পরে আলোচনা করব। তো এই মাঝখানের অংশগুলো হচ্ছে সব এলিমেন্ট, এখানে যা কিছু আমরা টাইপ করব, ধরা যাক আমরা নোট প্যাড প্লাস 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 আমরা টাইপ করে আমরা এটিকে সেভ করলে সেটিকেও আমরা দেখতে পাবো। রিফ্রেশ দিলে পেজটি আমরা যদি রিফ্রেশ দিই তাহলে নোটপ্যাড প্লাস প্লাস দেখতে পাবো। অর্থাৎ এটি হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটি হচ্ছে ক্লোজিং ট্যাগ। এর মাঝখানে আমরা যা কিছু টাইপ করি সেগুলো আমরা দেখতে পাবো, বা এর মাঝখানে আমরা যদি কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করি সেগুলো আমরা ওয়েব পেজে আমরা দেখতে পাবো। এটি হচ্ছে HTML লেখার নিয়ম, এবং এইটি খেয়াল রাখতে হবে যে আমরা প্রথমে একটি লেস দেন HTML কথাটি লিখব, তারপর আমরা এখানে গ্রেটার দেন, এবং ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে আমরা ব্যবহার করব লেস দেন, একইভাবে ব্যবহার করব, শুধুমাত্র স্ল্যাশটি আমাদের ব্যবহার করতে হবে, স্ল্যাশ ব্যবহার করে আমাদের ক্লোজিং করতে হবে, সেটি আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখব হেড কিভাবে লিখতে এবং কেন লিখতে হয় সেটি আমরা দেখব। সাধারণত আমরা ইতিপূর্বে দেখেছি HTML লিখে কিভাবে আমরা একটি পেজের মধ্যে টেক্সট শো করতে পারি, অর্থাৎ প্রাইমারি স্টেপটি আমরা দেখেছি। এখন আমরা ধাপে ধাপে বিভিন্ন স্টেপগুলো দেখব, সেগুলো আমরা দেখে আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো। এখানে সাধারণত হেড অংশটি লেখা হয়েছে হেডার বোঝানোর জন্য, অর্থাৎ এটি একটি হেডলাইন বা হেডার বোঝানোর জন্য হেড লিখতে হয়। হেড ট্যাগের মাঝখানে যে এলিমেন্টটি ব্যবহার করেছি আমরা সেটি হচ্ছে হেডারের মাঝখানে আমরা ব্যবহার করেছি টাইটেল, এবং টাইটেলের মধ্যে আমরা মাই ওয়েব পেজ এলিমেন্টটি আমরা ব্যবহার করেছি, এবং এখানে একইভাবে টাইটেল ক্লোজিং ট্যাগ ক্লোজিং করেছি, এবং একইভাবে হেডারও আমরা ক্লোজিং করেছি। অর্থাৎ আমরা এখানে যেমন দেখেছি যে HTML ওপেনিং
ট্যাগ এবং HTML ক্লোজিং ট্যাগ, একইভাবে আমরা এখানে হেডার ওপেনিং ট্যাগ এবং হেডার ক্লোজিং ট্যাগ আমরা ব্যবহার করেছি। তার মধ্যে টাইটেল ওপেনিং ট্যাগ এবং টাইটেল ক্লোজিং ট্যাগ আমরা ব্যবহার করেছি। এবং এই টাইটেল লেখার অর্থ হচ্ছে, হেডার সাধারণত ব্যবহার করা হয় হেডলাইনের ক্ষেত্রে বা শিরোনামের ক্ষেত্রে, এবং টাইটেলটি ব্যবহার হয় যে যদি কোনো ওয়েবসাইটের টাইটেল পেজ বা আমরা টাইটেল যদি আমরা শো করতে চাই পেজের মধ্যে, ধরা যাক আমরা যদি কোনো পেজ শো করি, যেমন ধরা যাক আমরা যদি গুগল ক্রোমে আমরা যদি কোনো সার্চ করি সরাসরি, তাহলে আমরা দেখতে পাবো যে সেই পেজের টাইটেলটি আমরা এখানে দেখতে পাবো যে গুগল, এইটি হচ্ছে, এই টাইটেলটি হচ্ছে এই পেজের টাইটেলটি দেওয়ার জন্য এই টাইটেল এলিমেন্টটি, টাইটেল ট্যাগটি ব্যবহার করতে হয়। এখানে আমরা মাই পেজ লিখে আমরা সেভ দিয়েছি এবং আমরা এটিকে যদি সরাসরি ওপেন দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের পেজের টাইটেলটি হচ্ছে মাই ওয়েব পেজ। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, ধরা যাক আমরা এখানে লিখব মিশন ডিজিটাল, দেন আমরা এটিকে সেভ দিয়ে আমরা এটিকে ওপেন দিব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে মিশন ডিজিটাল দেখতে পাচ্ছি, অর্থাৎ টাইটেলটি হচ্ছে মিশন ডিজিটাল। এবং এই টাইটেলটি লিখতে গেলে অবশ্যই এই কোডটি, এবং এটি আমরা অন্যভাবেও লিখতে পারি, সরাসরি আমরা নিচের লাইনে ওইভাবে কোড লিখতে পারি, তাহলে আমরা এটি ভালো বুঝবো। অর্থাৎ প্রথমে আমরা HTML স্টার্টিং ট্যাগ দিয়েছি অর্থাৎ কোড লেখার জন্য, এবং এটির ক্লোজিং ট্যাগ এখানে আমরা সিলেক্ট করে দেখতে পাচ্ছি যে দুইটি আলাদা আলাদা দুইটি লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটির ক্লোজিং এটি, এবং আমরা এটির হেডারের স্টার্ট ট্যাগের ক্লোজিং ট্যাগ হচ্ছে এটি, এবং টাইটেলের ক্লোজিং ট্যাগ হচ্ছে এই টাইটেলটি, এবং এটি একইভাবে স্ল্যাশ দিয়ে টাইটেল একই টেক্সট লিখে এটিকে ক্লোজিং করতে হয়, সেটি আমরা দেখলাম। এবং এভাবে আমরা একটি ওয়েব পেজের টাইটেল আমরা ট্যাগ ব্যবহার করে, আমরা এলিমেন্ট ব্যবহার করে টাইটেল আমরা ব্যবহার করতে পারি অথবা টাইটেল আমরা দিতে পারি। এখন আমরা দেখব বডি ট্যাগ এলিমেন্টের বিষয়টি আমরা দেখব, অর্থাৎ আমরা ইতিপূর্বে দেখেছি যে HTML হেডার এবং হেডারের মধ্যে টাইটেল অর্থাৎ ওয়েব পেজের টাইটেলটি কী হবে সেটি আমরা দেখেছি। এবার আমরা দেখব যে বডি, অর্থাৎ বডির অংশটি হচ্ছে যে আমরা বুঝতেই পারছি যে বডি অর্থাৎ ফুল একটি বিষয় বোঝানো হচ্ছে, অর্থাৎ আমরা একটি ওয়েব পেজের মধ্যে আমরা যে বিষয়গুলো দেখি সেগুলো হচ্ছে বডি, অর্থাৎ ওয়েব পেজের মধ্যে আমরা যে কন্টেন্টগুলো দেখে থাকি সেগুলো বডির মধ্যে থাকে। অর্থাৎ ওয়েব পেজে আমরা যদি কোনো কিছু প্রদর্শন করতে চাই ওয়েব পেজে, সেগুলো বডির মধ্যে, বডি ট্যাগ এলিমেন্টের মধ্যে রাখতে হয়, তাহলে আমরা সেটি ওয়েব পেজে দেখতে পাবো বা ওয়েব পেজে প্রদর্শিত হবে। দেখা যাক আমরা টাইটেল এবং হেডারের পরে আমরা বডি ব্যবহার, আমরা টাইটেল, আমরা হেড, HTML ট্যাগের মধ্যে আমরা এলিমেন্ট ব্যবহার করেছি, হেড এলিমেন্ট এবং হেড এলিমেন্ট ট্যাগ এবং টাইটেল এলিমেন্ট ট্যাগ ব্যবহার করেছি। তো আমরা হেডারের পরে আমরা নিচের লাইনে, হেডারের নিচের লাইনে আমরা এটিকে ব্যবহার করব। এই জন্য আমরা একইভাবে স্ল্যাশ গেটার দেন আমরা টাইপ করব, দেন আমরা এখানে দিব বডি, দেন আমরা পরে গেটার দেন আমরা সিম্বলটি দিব। নিচের লাইনে আমরা এখানে বডি, ধরা যাক আমরা হ্যালো ওয়ার্ল্ড, এটি আমরা টাইপ করে আমরা, অর্থাৎ ওয়েব পেজে আমরা এটি শো করাতে চাই, এবং নিচে আমরা এটির ক্লোজিং ট্যাগ, ক্লোজিং এলিমেন্ট ট্যাগ ক্লোজিং করব, অর্থাৎ এলিমেন্ট ট্যাগটি আমরা ক্লোজিং করব। এই জন্য আমরা একইভাবে লেস দেন আমরা স্ল্যাশ, দেন আমরা বডি, এবং আমরা এটি গেটার দেন আমরা সাইন ব্যবহার করে এটি ক্লোজিং করব। অর্থাৎ এটি হচ্ছে বডি টেক্সট, অর্থাৎ এর মধ্যে আমরা যা কিছু লিখব বা যা কিছু আমরা রাখবো সবগুলোই পেজে শো করবে। এবার এটিকে আমরা সেভ করব এবং এটি আমরা সরাসরি ইন্ডেক্স ওপেন করে দেখতে পাচ্ছি যে আমরা মিশন ডিজিটাল টাইটেল এবং এটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটি হচ্ছে পেজের মধ্যে শো করছে, এটি আমরা দেখে নিলাম। এবং এখানে আমরা যা কিছু রাখতে চাই না কেন বডির মধ্যে সবগুলোই পেজের মধ্যে শো করবে। এখন আমরা দেখব প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এবং প্যারাগ্রাফের জন্য যে HTML স্ক্রিপ্টটি লিখতে হয় সেটি আমরা দেখব। এই জন্য আমরা নোটপ্যাড++ ব্যবহার করব এবং এখানে আমরা পূর্বের টাইটেল, হেডার, টাইটেল
এবং আমরা বডি দেখতে পাচ্ছি। তো আমরা বডির মধ্যে আমরা প্যারাগ্রাফটি টাইপ করব, যেহেতু বডির অংশটি HTML পেজের মধ্যে দেখা যায়, এই জন্য আমরা বডিতে প্যারাগ্রাফ টাইপ করব। এবং প্যারাগ্রাফ টাইপের জন্য সাধারণত পি ব্যবহার করতে হয়। এখানে আমরা দেখব যে প্যারাগ্রাফের জন্য যে অংশটি আমরা দেব সেটি হচ্ছে যে প্রথমে লেস দেন, একইভাবে আমরা লেস দেন ব্যবহার করব, দেন আমরা পি, তারপর আমরা এখান থেকে গ্রেটার দেন, এরপর আমরা এখানে প্যারাগ্রাফের যে টেক্সটটি আছে সেগুলো লিখব। আমরা এখানে আমরা টাইপ করব আমাদের প্যারাগ্রাফটি। আমরা প্যারাগ্রাফের কিছু অংশ আমরা কপি করে নিয়েছি, এবার আমরা এখানে পেস্ট করে দেব। এবং এটি লম্বা আমরা সরাসরি পেস্ট করে দিয়ে আমরা কোনো এন্টার ব্যবহার করব না, সরাসরি টেক্সট টাইপ করে আবার আমরা প্যারাগ্রাফ ক্লোজিং করব, অর্থাৎ ক্লোজিং ট্যাগ আমরা ব্যবহার করব। এই জন্য আমরা লেস দেন স্ল্যাশ এবং পি, দেন আমরা এটি গ্রেটার দেন সাইন ব্যবহার করে প্যারাগ্রাফটি ক্লোজিং করব, ক্লোজিং ট্যাগ দিয়ে আমরা ক্লোজিং করব। এবং এখানে আমাদের স্টার্টিং ট্যাগ এবং এখানে আমাদের সেটি ক্লোজিং ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা এটিকে সেভ দিয়ে আমরা এই HTML-টিকে আমরা ওপেন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফ টেক্সটটি আমাদের এখানে চলে এসেছে। এবং প্যারাগ্রাফ দিয়ে সাধারণত যে প্যারাগ্রাফ তৈরি করে আমরা যে টেক্সটটি দিব সেটি সাধারণত প্যারাগ্রাফ আকারে আসবে, অর্থাৎ এটি সম্পূর্ণ দ্বিতীয় লাইনে অটোমেটিক্যালি দ্বিতীয় বা তৃতীয় লাইন এভাবে চলে আসবে এবং অটোমেটিক স্পেসিং তৈরি হয়ে যাবে, অর্থাৎ লেখার মধ্যে অটোমেটিক একটি স্পেসিং তৈরি হয়ে যাবে প্যারাগ্রাফ দিয়ে আমরা যদি কোনো টেক্সট প্রদর্শন করি ওয়েব পেজে। এই জন্য আমরা এভাবে টেক্সট, অথবা আমরা সরাসরি এন্টার দিয়েও আমরা প্যারাগ্রাফ তৈরি করতে পারি এভাবে শেষের ক্লোজিং। সাধারণত সেভাবে দিলে বেশি লাইন তৈরি হয়ে যায়, এই জন্য আমরা সাধারণত সরাসরি এক লাইনেই টাইপ করাটাই বেটার। আমরা এক লাইনেই প্যারাগ্রাফ টাইপ করলাম এবং এটিকে আমরা সংক্ষিপ্ত করি। আমরা এটিকে ছোট করে নিয়ে আসলাম প্যারাগ্রাফটি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে HTML ট্যাগ, দেন আমাদের এখানে বাকিগুলো সব এলিমেন্ট ট্যাগ। এলিমেন্ট ট্যাগের মধ্যে একটি হেডার, হেডারের মধ্যে টাইটেল, ওয়েব পেজ টাইটেল, দেন আমরা বডি, বডির মধ্যে আমরা যেটি প্রদর্শিত করতে চাই ওয়েব পেজে সেইগুলো, এবং এখানে আমরা প্যারাগ্রাফ শো করেছি। তো এভাবে আমরা একটি প্যারাগ্রাফ তৈরি করব এবং প্যারাগ্রাফ লিখব। HTML এর মধ্যে আমরা প্যারাগ্রাফ লিখে সেটিকে শো করব। প্যারাগ্রাফ আমরা ইতিপূর্বে প্যারাগ্রাফ দেখেছি কিভাবে প্যারাগ্রাফ আমরা লিখব, এবং সেই প্যারাগ্রাফকে আমরা যদি জাস্টিফাই অথবা সেন্টার অথবা লেফট রাইট এইভাবে সাজাতে চাই বা অ্যালাইনমেন্ট করতে চাই, সেজন্য আমাদের একটি প্যারাগ্রাফ কোড আছে বা এটি একটি নিয়ম আছে, সেগুলো আমরা এখন দেখব। এবং আমরা ইতিপূর্বে দেখেছি প্যারাগ্রাফ পি দিয়ে সরাসরি প্যারাগ্রাফ টাইপ করতে হয়, পি ট্যাগ দিয়ে। এবার আমরা প্যারাগ্রাফ জাস্টিফাইটি দেখব। এই জন্য আমাদের প্রথমে পি এর পরে আমাদের একটি কোড টাইপ করতে হবে। সাধারণত যে কোডটি সেটি হচ্ছে আমাদের পি অ্যালাইন গ্রেটার দেন। আমরা সাধারণত এটি সরাসরি কপি পেস্ট করেছি সময়ের স্বল্পতার জন্য, এবং এটি হচ্ছে ট্যাগটি হচ্ছে পি স্পেস দিয়ে আমরা অ্যালাইন লিখে এটির অ্যালাইনমেন্ট ট্যাগটি নির্ধারণ করব এবং সমান সমান আমরা এটির নাম দিয়ে দেব, অর্থাৎ এটির নাম বলতে স্পেসিফিক নেম আছে যেটি জাস্টিফাই। এবং যদি আমরা এটিকে সেন্টার করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে সেন্টার লিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টার চলে আসবে, সেন্টার আমরা লিখব এবং কোনো স্পেস দেওয়া যাবে না, সেন্টার। এবং আমরা যদি এটিকে লেফট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লেফট ব্যবহার করব, লেফট। এবং আমরা যদি এটিকে রাইট করতে চাই রাইট আমরা ব্যবহার করব। তো এভাবে আমরা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টে আমরা নির্ধারণ করব। ধরা যাক আমরা জাস্টিফাই এখানে আমরা জাস্টিফাই আমরা নির্বাচন করব। এবার এটিকে আমরা সেভ দিয়ে, এবং শেষের ক্লোজিং ট্যাগটি অবশ্যই একই থাকবে, অর্থাৎ এটি এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটি জাস্ট ক্লোজিং ট্যাগ, অর্থাৎ প্যারাগ্রাফ ক্লোজিং ট্যাগ, অন্য কোনো নতুন কোনো ট্যাগ দেওয়ার দরকার নেই। এটি অ্যালাইনমেন্ট সেট করে আমরা এটিকে সেভ দেব। সেভ দিয়ে আমরা এখানে এটিকে দেখব। এবং এটি যদি আমরা ছোট করি, অর্থাৎ এটিকে যদি আমরা উইন্ডোটিকে ছোট করি, আমাদের অ্যালাইনমেন্টটি অটোমেটিক জাস্টিফাই হয়ে যাবে। দেখা যাচ্ছে আমরা এটিকে জাস্টিফাই দেখতে পাচ্ছি।
অর্থাৎ অটোমেটিক এটি স্পেসিং নির্ধারণ করে জাস্টিফাই করে নেবে পেজটির মধ্যে। এবং এটিকে যদি আমরা সেন্টার করি, ধরা যাক এটিকে আমরা সেন্টার করব, এই জন্য সেন্টার, দেন এটিকে আমরা সেভ দিব, সেভ দিয়ে আমরা এটিকে HTML-টিকে শো করব। এখানে আমরা সেন্টার দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি সেন্টার চলে আসছে প্যারাগ্রাফটি, এবং এটিকে ছোট করলে আমরা সেন্টার দেখতে পাবো, প্যারাগ্রাফটি সেন্টার হয়ে গেছে। এবং আমরা যদি লেফট করি বা রাইট করি আমরা দেখতে পাবো যে এটির জাস্টিফাই লেফট হয়েছে, এটি আমরা লেফট দেখতে পাচ্ছি, এবং এটিকে ছোট করলে আমরা দেখতে পাবো যে এটি লেফট হয়েছে, অর্থাৎ ডান দিকে জাস্টিফাই হয়েছে। লেফট করলে এটি ডান দিকে জাস্টিফাই হবে, এবং ডান দিকে আমরা জাস্টিফাই দেখতে পাচ্ছি, বাম দিকে জাস্টিফাই বাম দিকে অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি লেফট দিলে, এবং রাইট দিলে এটি সরাসরি ডান দিকে অ্যালাইনমেন্ট হবে। তো এভাবে আমরা একটি প্যারাগ্রাফকে অ্যালাইনমেন্ট দিয়ে আমরা অ্যালাইনমেন্টে ট্যাগ দিয়ে আমরা অ্যালাইনমেন্ট করে নিতে পারবো। আমরা ইতিপূর্বে প্যারাগ্রাফ দেখেছি, এখন আমরা দেখব হেডিং। অর্থাৎ হেডিংটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। হেডিংটি হচ্ছে একটি শিরোনাম, অর্থাৎ আমরা পত্রিকা বিভিন্ন হেডলাইন দেখতে পাই, হেডলাইনগুলো সাধারণত বোল্ড আকারে আসবে এবং বড় কোনো যেই হেডিংগুলো বা যেই শিরোনামগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি অনেক বড় আকারে আসে। তো ওয়েব পেজেও একইভাবে একটি শিরোনাম বা হেডলাইনগুলো আমরা এভাবে সরাসরি বোল্ড করে নিতে পারি, অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে, সেটি আমরা হেডিং ট্যাগের মধ্যে আমরা করে নিতে পারি। এই জন্য আমরা বডির মধ্যে হেডিং ট্যাগটি সিলেক্ট করব, এই জন্য আমরা এখান থেকে বডিতে আমরা যাব, বডির মধ্যে আমরা হেডিং ট্যাগটি দেব। এবং এখানে আমরা হেডিং ট্যাগ সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে, তার মধ্যে সাধারণত 1 থেকে 6 পর্যন্ত হেডিং ট্যাগ হয়ে থাকে, এবং 1 নাম্বারটি হচ্ছে সবচাইতে বড় এবং 6 নাম্বারটি হচ্ছে সবচাইতে ছোট। তো এভাবে 1, 2, 3 এভাবে 6 পর্যন্ত হয়ে থাকে। তো আমরা এখানে দেখব হেডিং ট্যাগটি কীভাবে দিয়ে একটি হেডলাইন তৈরি করতে হয়। ধরা যাক আমরা প্যারাগ্রাফের উপরে হেডলাইনটি আমরা তৈরি করব। এখানে আমরা হেডিং তৈরি করব, জন্য লেস দেন আমরা এখানে H1 দেব, অর্থাৎ হেডিং। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি H1 2 3 4 5 6, এটি শুধুমাত্র নোটপ্যাড প্লাস প্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য নোটপ্যাডে শুধু যদি আমরা নোটপ্যাডে টাইপ করি তাহলে এই ফ্যাসিলিটিটি আমরা পাবো না। এই জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস বেছে নিয়েছি, যাতে এটি প্রোগ্রামিং স্টাইলে আমরা টাইপ করতে পারি। এবং এটি আমরা গ্রেটার দেন আমরা এখানে হেডলাইন দেব যে স্টোরি অফ বাংলাদেশ। দেন আমরা এখানে হেডিং ক্লোজ করব, স্ল্যাশ দিয়ে আমরা H1 ক্লোজ করব। আমরা এখানে H1 দেন লেস দেন আমরা দিয়ে হেডিং 1টি ক্লোজ করব, এবং এটিকে আমরা সেভ দিয়ে এবার আমরা এটিকে ওপেন করব HTML-এ। ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে হিস্ট্রি অফ বাংলাদেশ এটি 1 নাম্বার, অর্থাৎ অটোমেটিক্যালি একটি হেডলাইন হিসাবে চলে আসছে, এবং নিচে তার প্যারাগ্রাফ। এবং যদি আমরা এটিকে যদি আমরা হেডলাইন 2 হিসাবে ধরি, ধরা যাক 2, এবং আমরা এটিকে 2 হিসাবে সেভ দিব, তাহলে আমরা দেখতে পাবো যে এটির স্টাইল একটু ছোট হয়েছে। একইভাবে যদি আমরা এখানে 1 করি, 3 করি, এবং এটি ধীরে ধীরে ছোট হতে থাকবে পর্যায়ক্রমে, এবং এটিকে আমরা যদি রিফ্রেশ দিই, F5 দিয়ে আমরা রিফ্রেশ দিলাম, এটি ছোট হয়ে গেছে। সর্বশেষ সাধারণত 6 থাকে, তো আমরা 6 যদি ব্যবহার করি, হেডিংটি আমরা 6 ব্যবহার করি এবং এটিকে আমরা রিফ্রেশ দিই, তাহলে এটি একদম ছোট হয়ে যাবে হেডলাইনটি। তো এইভাবে আমরা একটি ওয়েব পেজে হেডলাইন ব্যবহার করে H ট্যাগ ব্যবহার বা হেডিং ট্যাগ ব্যবহার করে আমরা সাধারণত সেটির হেডলাইনটিকে হাইলাইট করে নিতে পারি আমাদের নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট সাইজ অনুযায়ী। এখন আমরা দেখব হেডিং অ্যালাইনমেন্ট, অর্থাৎ ইতিপূর্বে আমরা হেডিং দেখেছি, হেডিং আমরা 1 দিয়ে আমরা এটি 1 থেকে 6 পর্যন্ত দেখেছি। এখন আমরা দেখব হেডিং অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমরা প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট দেখেছি, এভাবে আমরা হেডিংও অ্যালাইনমেন্ট করে নিতে পারি। এই জন্য আমরা হেডিংয়ের পরে শুধুমাত্র H1, অর্থাৎ হেডিং ট্যাগের এই H1 এর পরে আমরা একটি কোড লিখব। সেজন্য আমাদের H1 এর পরে অ্যালাইন, ALIGN
অ্যালাইন লিখে ইকুয়াল এবং কোনো স্পেস থাকবে না, ইকুয়াল লিখে আমরা এটিকে সেন্টার করতে পারি, CENTER, এবং এটি অবশ্যই ইনভাইটেড কমার মধ্যে আমরা লিখব। দেন আমরা এটিকে ক্লোজ, একইভাবে নিয়ম এই H1 দিয়ে ক্লোজ, অর্থাৎ এখানে কোনো কিছু লেখার দরকার নেই। আমরা এইভাবে আমরা এটিকে হেডিং করব। হেডিং করে আমরা এবার এটিকে পেজটিকে রিফ্রেশ করে দেখে নিই। আমাদের হিস্ট্রি অফ বাংলাদেশ এটি সেন্টারে হয়েছে, যদি আমরা ছোট করি বড় করি এটি সেন্টারে থাকবে হেডিংটি। তো এভাবে আমরা হেডিং অ্যালাইনমেন্ট, একইভাবে আমরা যদি লেফট করতে চাই সেক্ষেত্রে আমরা লেফট করব, আমরা যদি বাম দিকে করতে চাই সেক্ষেত্রে আমরা লেফট করব, এবং যদি আমরা ডান দিকে করতে চাই সেক্ষেত্রে আমরা রাইট করব। তো এভাবে আমরা হেডিং অ্যালাইনমেন্টটি সেট করে আমাদের প্যারাগ্রাফের বা আমাদের ওয়েব পেজের হেডিংটি আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে নিতে পারবো। এখন আমরা দেখব লাইন ব্রেকিং কিভাবে করতে হয়, এবং লাইন ব্রেকিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা যদি কোনো প্যারাগ্রাফ করতে চাই অথবা কোনো বড় টেক্সট আমরা ওয়েব পেজে শো করতে চাই, সেক্ষেত্রে আমাদের মাল্টি লাইনের ব্যবহার হতে পারে, অর্থাৎ আমাদের লাইনটিকে ভেঙে দ্বিতীয় লাইন থেকে শুরু করতে হতে পারে, যে কোনো একটি লাইনকে ভেঙে। সেক্ষেত্রে আমরা কী করব, আমরা যদি এটিকে এন্টার দিয়ে নিচ থেকে শুরু করি তাহলে আমাদের লাইনটি একই লাইন থাকবে, অর্থাৎ এটি নিচে থেকে শুরু হবে না। এই জন্য আমাদের লাইন ব্রেক করে নিতে হবে। লাইন ব্রেকের জন্য অবশ্যই আমরা প্যারাগ্রাফ অথবা যে কোনো জায়গাতে আমরা লাইন ব্রেক করে নিতে পারি। যেমন ধরা যায় কি হেডলাইনে আমরা লাইন ব্রেক করতে পারি। এই জন্য লাইন ব্রেকের জন্য আমাদের যে কোডটি করতে হবে সেটি হচ্ছে লেস দেন, দেন আমরা এখানে BR লিখে আমরা স্ল্যাশ দিব, দেন আমরা এটিকে গ্রেটার দেন সাইন দিয়ে আমরা লাইনটিকে ব্রেক করব, এবং এটিকে সেভ দিয়ে যদি আমরা এখানে ওয়েব পেজটিকে রিফ্রেশ দিই সেক্ষেত্রে আমরা দেখব যে হিস্টোরি অফের পরে বাংলাদেশটি দ্বিতীয় লাইনে চলে গেছে। এভাবে আমরা লাইন ব্রেকিং করব যে কোনো জায়গাতে। এবং আমরা যদি এখানের কোনো লাইন ব্রেকিং করতে চাই, ধরা যাক সাম রেফারেন্সেস ইন্ডিকেট দ্যাট দ্য প্রিমিটিভ পিপল ইন বেঙ্গল, এরপর থেকে যদি আমরা লাইন ব্রেক করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে একটি কোড দিব, লেস দেন আমরা BR, দেন স্ল্যাশ, দেন গ্রেটার দেন, এটিকে দিয়ে আমরা সেভ দিব, এবং এটি যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি। শুধুমাত্র এই ট্যাগটিকে ব্যবহার করে আমরা লাইন ব্রেক করতে পারি। এবার আমরা এটিকে রিফ্রেশ দিয়ে F5 চাপলে আমরা দেখতে পাবো যে সাম রেফারেন্স ইন্ডিকেট দ্যাট প্রিমিটিভ পিপল ইন বেঙ্গল, এখান থেকে লাইন ব্রেক হয়েছে, দ্বিতীয় লাইনে চলে গেছে। এভাবে আমরা একটি প্যারাগ্রাফের মধ্যে মাল্টিপল লাইন ব্রেকিং করে নিতে পারি, ব্রেকিং করে আমরা এটিকে সাজিয়ে নিতে পারি। ইতিপূর্বে আমরা দেখেছি যে ব্রেকিং দেখেছি, লাইন ব্রেকিং করা। এখন আমরা দেখব হরিজন্টাল ব্রেক অথবা হরিজন্টাল একটি লাইন তৈরি করা। অর্থাৎ আমরা এখানে যে এরকম একটি লাইন দেখতে পাচ্ছি সমান্তরাল, এরকম একটি লাইন ওয়েব পেজে শো করা, যে কোনো টেক্সট বা যে কোনো প্যারাগ্রাফের নিচে বা উপরে। সেই ক্ষেত্রে আমরা একটি কোড লিখতে হবে। এই জন্য আমরা প্রথমে হেডলাইনের নিচে একটি এরকম হরিজন্টাল লাইন আমরা দেখতে চাই। সেই জন্য আমাদের এন্টার দিয়ে হেডলাইনের নিচে আমরা যাব, দেন আমরা এখানে কোড লিখব লেস দেন, এবং এখানে HR, দেন আমরা স্ল্যাশ, দেন গ্রেটার দেন আমরা টাইপ করে আমরা এটিকে সেভ দেব। সেভ দিয়ে আমরা ওয়েব পেজে আমরা এটিকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি একটি লম্বা লাইন যোগ হয়েছে, অর্থাৎ ওয়েব পেজে হেডলাইনের নিচে। এবং যদি আমরা প্যারাগ্রাফের নিচে একইভাবে একটি লাইন প্রদর্শন করতে চাই সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফের নিচে লাইন এন্টার দিয়ে একটি হরিজন্টাল ট্যাগ আমরা অ্যাড করব, লেস দেন HR স্ল্যাশ, দেন আমরা গ্রেটার দেন আমরা ব্যবহার করে আমরা এটিকে সেভ দিব, এবং এটিকে আমরা F5 চেপে রিফ্রেশ চাপলে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফটির উপরে এবং নিচে দুটি লাইন যোগ হয়েছে। তো এভাবে আমরা একটি পেজে আমরা হরিজন্টাল লাইন অ্যাড করতে পারবো HR স্ল্যাশ ট্যাগের মাধ্যমে বা হরিজন্টাল ট্যাগের মাধ্যমে। আমরা এখন দেখব একটি ওয়েব পেজে কীভাবে একটি লিস্ট শো করতে হয়, এবং এই লিস্টটি সাধারণত কয়েকভাবে করা যায়, যেমন অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট। তো অর্ডার লিস্ট সাধারণত হয়ে থাকে এটি 1 2 3 4 5 6 এরকম, এবং ABCDEFG এইরকম। এবং আনঅর্ডার লিস্টটি হয়ে থাকে সাধারণত ডট বা যে কোনো একটি সিম্বল হয়ে থাকে, সাধারণত ডট হয়ে থাকে। তো সেটি আমরা দেখব। এই জন্য আমরা এই প্যারাগ্রাফের নিচে একটি অর্ডার লিস্ট তৈরি করব, এবং অর্ডার লিস্টের জন্য একটি অর্ডার ট্যাগ ব্যবহার করতে হবে, এবং এখানে ট্যাগটি আমরা স্টার্ট করব। সাধারণত ট্যাগটি দিতে হয় অর্ডার লিস্ট, যেহেতু OL দিয়ে ট্যাগটি তৈরি করতে হয়, এই জন্য লেস দেন OL দিয়ে আমরা গ্রেটার দেন আমরা
দিব, দেন আমরা এন্টার দিয়ে নিচে থেকে শুরু করব এবং এখানে আমরা একটি লিস্ট তৈরি করব। লিস্টের জন্য আমরা সাধারণত দিব লেস দেন li, এবং এখানে আমরা গ্রেটার দেন দিয়ে আমরা এখানে লিস্ট দিব। ধরা যাক এখানে আমরা দিব যে কোনো নাম, দেন লেস দেন ol স্ল্যাশ ol li গ্রেটার দেন, এবং একইভাবে আমরা এই লিস্টটিকে কপি করে নিলাম এবং এখানে আমরা পেস্ট করে আমরা পরপর কয়েকটি পেস্ট করলাম এবং এখানে আমরা অন্য নাম আমরা নির্বাচন করব এবং এখানে আমরা অর্ডার লিস্টে ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। এই জন্য আমরা লেস দেন ol এবং স্ল্যাশ ol, দেন আমরা গ্রেটার দেন ব্যবহার করে এটিকে ক্লোজিং করব। এবার আমরা এটিকে সেভ দিয়ে আমরা এটি রিফ্রেশ দিয়ে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 1 2 3 4 এভাবে আমরা একটি লিস্ট দেখতে পাচ্ছি, অটোমেটিক 1 2 3 4 তৈরি হয়েছে। এবং যদি আমরা এটিকে ABCD আকারে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে একটি কোড ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের করতে হবে OL স্পেস দিয়ে আমরা এখানে TYPE টাইপ দেন ইকুয়াল, এখানে আমরা যদি ছোট অর্থাৎ ক্যাপিটাল স্মল A লেটার হতে তাহলে আমরা A দেব এবং এখানে আমরা OL যেটি আছে সেটি থাকবে এবং এটিকে আমরা সেভ দিয়ে যদি আমরা এটিকে রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পাবো ABCD আকারে চলে আসবে। এবং যদি আমরা ক্যাপিটাল A ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা এটিকে সেভ দিলে আমরা দেখতে পাবো যে আমাদের পেজে এটি ক্যাপিটাল লেটার চলে আসবে। এবং যদি আমরা রোমান সংখ্যা দিতে চাই বা আমরা এটিকে অন্যভাবে দিতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে সেট আপ করে নেব এবং এটিকে সেভ করে আমরা এটিকে রোমান সংখ্যা 1 2 3 4 এইভাবে আমরা সেট আপ করতে পারবো। তো এটিকে আমরা যেভাবেই সেট আপ করতে চাই টাইপ লিখে আমরা সেটি সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ইনভার্টেড কমার মধ্যে সেটি সিলেক্ট করে দিলে বা আমরা উল্লেখ করে দিলে সেটি এখানে লিস্ট আকারে চলে আসবে। তো এইভাবে আমরা একটি অর্ডার লিস্ট তৈরি করব এবং এটি আনঅর্ডার লিস্ট যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে কিছুই করার দরকার নেই, শুধু আমরা এই টাইপটি মুছে দিয়ে আমরা এখানে আনঅর্ডার যেহেতু এই জন্য আনঅর্ডার লিস্ট এই জন্য আমরা UL ব্যবহার করব অর্থাৎ আনঅর্ডার লিস্ট, এবং এখানে আমরা ক্লোজিং ব্যবহার করব UL আনঅর্ডার লিস্ট, এবং লিস্টের ক্ষেত্রে আমরা LI ব্যবহার করব। এটি আমরা দেখেছি যে LI ট্যাগ মানে লিস্ট ট্যাগ, এক্ষেত্রে আমরা প্রত্যেকটির আগে পরে স্টার্ট লিস্ট ট্যাগ এবং ক্লোজিং লিস্ট ট্যাগ আমরা ব্যবহার করেছি প্রত্যেকটি লিস্টের ক্ষেত্রে। এবং আমরা এখানে অর্ডার এবং অর্ডার দেখেছি যে অর্ডারের ক্ষেত্রে OL ব্যবহার করব, এবং যদি আমরা অর্ডারের বিভিন্ন ধরনের টাইপ ব্যবহার করি সেক্ষেত্রে আমরা স্পেস দিয়ে টাইপ লিখে আমরা এখানে সমান সমান দিয়ে আমরা এখানে সংখ্যাটি বসাবো, অর্থাৎ কি জাতীয় টাইপ ABC বা 1 2 3 এভাবে আমরা চাই কিনা সেটি আমরা নির্বাচন করব। এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা UL ব্যবহার করে সরাসরি UL ব্যবহার করব এবং UL ক্লোজিং ট্যাগ ব্যবহার করে আমরা এটিকে সেভ দিব এবং এটিকে আমরা রিফ্রেশ দিয়ে দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র ডট আকারে আসছে, অর্থাৎ আনঅর্ডার লিস্ট এটি কোনো অর্ডার নেই, সরাসরি লিস্ট আকারে আসছে, অর্থাৎ সিম্বল ডট আকারে আমাদের এটি লিস্ট আকারে আসবে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এইভাবে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দিয়ে আমরা যে কোনো একটি লিস্টকে সাজাতে পারবো এভাবে। ইতিপূর্বে আমরা অনেকগুলো ট্যাগ দেখেছি, এখন আমরা দেখব ফন্ট ট্যাগগুলো, অর্থাৎ ফন্টের অনেকগুলো ব্যবহার আমরা দেখব। এই জন্য আমরা ফন্ট ট্যাগ দিয়ে আমরা সরাসরি ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, ফন্ট বোল্ড করতে পারবো বা ফন্টের কালার চেঞ্জ করতে পারবো আমরা, বা ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। এই জন্য আমাদের সেই প্যারাগ্রাফ অথবা সেই টেক্সটের যেই টেক্সটটিকে আমরা চেঞ্জ করতেছি সেই টেক্সটের আগে আমাদের একটি কোড ব্যবহার করতে হবে। এই জন্য আমরা ধরি হেডলাইনের মধ্যে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করব, ফন্ট কালার চেঞ্জ করব। সাধারণত হেডলাইনটি যেহেতু এটি একটি নির্ধারিত হেডলাইনে কোনো ফন্ট সাইজ দেওয়া যায় না, এই জন্য আমরা অন্য জায়গাতে ব্যবহার, ধরা যাক হ্যালো ওয়ার্ল্ড আমরা ব্যবহার করতে পারি, এটি আমরা ফন্ট সাইজ আমরা পরিবর্তন করতে পারি। এই জন্য আমরা এখানে ট্যাগ দিব স্ল্যাশ দেন এখানে আমরা ফন্ট দেন আমরা স্পেস দিয়ে এখানে আমরা সাইজ লিখব SIZE দেন ইকুয়াল, এখানে আমরা ইনভার্টেড কমার মধ্যে ধরা যাক আমরা এখানে 10
সাইজ আমরা ব্যবহার করব। দেন আমরা লেস দেন এবং এখানে আমরা এটিকে ফন্টটিকে ক্লোজিং ট্যাগ ব্যবহার করে ক্লোজ করব, ফন্ট ক্লোজ ট্যাগ ব্যবহার করব। লেস দেন স্ল্যাশ দেন আমরা ফন্ট দেন আমরা গ্রেটার দেন এবং এটিকে সেভ দিয়ে আমরা রিফ্রেশ যদি দেই তাহলে আমরা দেখতে পাবো এটি 10 সাইজের ফন্ট চলে আসবে। এবং যদি আমরা এটিকে 1 দেই অর্থাৎ সবচেয়ে ছোট করি তাহলে আমরা এটি রিফ্রেশ দিলে আমরা 1 সাইজের হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাবো। এবং আমরা এটিকে যদি ফন্ট সাইজ এবং যদি আমরা ফন্ট কালার চেঞ্জ করতে সেক্ষেত্রে এখানে আমাদের সাইজের পরিবর্তে কালার দিতে হবে। ধরা যাক আমাদের COLOR কালার ইকুয়াল আমাদের এখানে ইনভার্টেড কমার মধ্যে RED অর্থাৎ এটি সরাসরি যে রেড কালার টেক্সটে আছে সেটি আমরা ব্যবহার করলাম। এবার এটিকে আমরা রিফ্রেশ দিলে আমরা দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ডটি রেড কালার ধারণ করেছে। অথবা আমরা সরাসরি ASCII কোড আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ হেক্স কালার কোড। এটি হচ্ছে হেক্স কালার কোড, এটি আমরা ব্যবহার করতে পারি। ফটোশপ ওপেন করে আমরা ফটোশপ থেকে হেক্স কালার কোড কপি করে নিয়ে এটি আমরা এখানে পেস্ট করতে পারি। পেস্ট করে আমরা এটিকে যদি সেভ দিই তাহলে আমরা হেক্স কালার কোডটি আমরা এখানে দেখতে পাবো অর্থাৎ এটি হচ্ছে হেক্স কালার কোড। এবং আমাদের এটি যদি সরাসরি রেড কালার বা কালারের কোনো নাম মনে থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি কালারের নাম আমরা নির্বাচন করে দিয়ে সেটি আমরা ফন্ট কালার পরিবর্তন করে নিতে পারবো। এবং যদি আমরা একই সাথে ফন্ট সাইজ কালার ইত্যাদি আমরা সেট করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ব্যবস্থা করা কোড টাইপ করে আমরা সেটিকে সেট আপ করে নিতে পারবো। এখানে ধরা যাক আমরা যদি ফন্ট নেম চেঞ্জ করি বা ফন্টের স্টাইলটি চেঞ্জ করি বা ফন্ট চেঞ্জ করি সেক্ষেত্রে আমরা এখানে কি করব, সেই জন্য আমরা এখানে জাস্ট ফন্ট ফেস স্পেস দিয়ে আমরা ফেস FACE ফেস ইকুয়াল এখানে আমরা ইনভার্টেড কমার মধ্যে সেই ফন্টের নাম আমরা উল্লেখ করে দেব। এবং খেয়াল রাখতে হবে যদি সেই ফন্টটি আমাদের সিস্টেমে ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আমরা সেই ফন্টটি দেখতে পাবো না, তার পরিবর্তে আমরা টাইমস নিউ রোমান অথবা অন্য কোনো ফন্ট কোরিয়ান নিউ ফন্টটি আমরা দেখতে পাবো। এখানে আমরা ফন্ট নামটি সেট আপ করে দিব। ধর যাক এখানে আমরা সুতনি MJ এটি আমরা নির্বাচন করে সেভ দিলাম। এবার এটি আমরা রিফ্রেশ যদি দেই তাহলে আমরা এই ফন্টটির নাম আমাদের ঠিক হয়নি, নামটি ভুল হয়েছে ফন্ট ফেস। এবং এটিকে আমরা ফন্টের নামটি আমরা সরাসরি কন্ট্রোল প্যানেল থেকে নিয়ে নিব অথবা আমরা সরাসরি অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে আমরা এখান থেকে আমরা ফন্টের নামটি আমরা বের করতে পারবো বা নোটপ্যাড থেকে আমরা বের করে নিই। সুতনি এইটি আমরা কপি করব, এটি কপি করে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে আমরা এটিকে সেভ করব। দেন আমরা যদি রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পাবো এটি বাংলা হয়ে গেছে এবং এটি অবশ্যই সিস্টেমে ইনস্টল করা থাকতে হবে, তা না হলে এটি শো করবে না। এবং যদি আমরা একসাথে সবগুলো চাই অর্থাৎ ফন্ট সাইজ ফন্ট ফেস ফন্ট কালার ইত্যাদি তাহলে আমরা এক্ষেত্রে শুধু স্পেস দিয়ে আমরা এটি ব্যবহার করি। যেমন ফন্ট ফেস গেল ফন্ট সাইজ, এই জন্য আমরা SIZE দিয়ে ইকুয়াল আমরা এখানে ফন্ট সাইজ 10। দেন আমরা এখানে যদি ফন্ট কালার ব্যবহার করি সেক্ষেত্রে স্পেস দিয়ে COLOR কালার দেন আমরা ইকুয়াল দিয়ে আমরা ইনভার্টেড কমার মধ্যে RED রেড আমরা ইনভার্টেড কমা ক্লোজ করব। দেন আমরা এটিকে যদি সেভ দিই সেক্ষেত্রে আমরা যদি রিফ্রেশ দিই তাহলে একসাথে আমরা বাংলা ফন্ট ফেস এবং সাইজ এবং কালার আমরা দেখতে পাচ্ছি এখানে। অর্থাৎ এভাবে আমরা ফন্টের স্টাইলটি যদি চেঞ্জ করি যে কোনো জায়গাতে সেক্ষেত্রে আমরা একসাথে যদি সবগুলো চাই স্পেস দিয়ে প্রত্যেকটি আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। প্রত্যেকটি অ্যাট্রিবিউট ব্যবহার ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা ফন্টটির ধরন আমরা এবং বিভিন্ন স্টাইল আমরা চেঞ্জ করে নিতে পারবো। এভাবে ফন্ট ফেস ফন্ট সাইজ ফন্ট কালার ইত্যাদি অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা ট্যাগের স্টাইলটি আমরা পরিবর্তন করে নিতে পারবো ফন্টের বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করে। এখন আমরা দেখব যে কিভাবে একটি প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার ব্যবহার করা যায় অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করা যায় সেটি আমরা দেখব। এই জন্য আমরা প্যারাগ্রাফ আমরা ইতিপূর্বে দেখেছি P স্পেস অ্যালাইন সমান লেফট অর্থাৎ এটি লেফট অ্যালাইনমেন্ট আমরা করেছি এবং এই প্যারাগ্রাফটি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি সাদা থাকবে অর্থাৎ প্যারাগ্রাফের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি একটি সাদা ব্যাকগ্রাউন্ড। এটির ব্যাকগ্রাউন্ডের কালার আমরা চেঞ্জ করতে চাই সেই জন্য আমাদের অবশ্যই এখানে একটি কোড অ্যাড করতে হবে অর্থাৎ এই P প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা যে অ্যাট্রিবিউটটি দিয়েছি অর্থাৎ অ্যালাইন অ্যাট্রিবিউট এর মধ্যে আমাদের একটি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই জন্য আমরা স্পেস অ্যালাইনের পরে স্পেস দিব, স্পেস দিয়ে এখানে আমরা
স্টাইল দিয়ে আমরা ইকুয়াল, দেন আমরা ইনভার্টেড কমার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ড্যাশ এবং COLOR কালার, কোলন দিয়ে আমরা এখানে RED রেড লিখে আমরা সেমি ইনভার্টেড কমা ক্লোজ করব। দেন এটিকে আমরা যদি সেভ দিই, সেভ দিয়ে আমরা এটিকে রিফ্রেশ দিলে, পেজটিকে রিফ্রেশ দিলে আমরা দেখতে পাবো যে এটি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেড হয়েছে। এবং যদি আমরা সরাসরি ভিন্ন কোনো কালার দিতে চাই, অর্থাৎ হেক্সা কোনো কালার দিতে চাই, মৌলিক কোনো কালার না, অর্থাৎ কোনো হেক্স কালার দিতে চাই, সেক্ষেত্রে আমাদের ফটোশপ থেকে কালারটিকে আমাদের তৈরি করে কালার কোডটিকে আমাদের আনতে হবে, অর্থাৎ ফটোশপ ব্যবহার করে আমরা আনতে পারি। এই জন্য আমরা ফটোশপ ওপেন করে নিয়ে আমরা এখানে কালার পিকারটি অন করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কোড, অর্থাৎ এটি হচ্ছে হেক্স কালার কোড, অর্থাৎ কালার কোডটি এখানে আমরা পাবো। এবং এখান থেকে যদি আমরা কোনো স্পেসিফিক কালার নির্বাচন করি, ধর যাক এখান থেকে আমরা একটি এই ধরনের কালার আমরা নির্বাচন করব, এই কালারটি আমরা নির্বাচন করি এবং এখানে আমরা একটি কোড দেখতে পাচ্ছি, এই কোডটি আমরা কপি করব। দেন এটিকে আমরা মিনিমাইজ করে রেখে এখানে আমরা কোডটিকে পেস্ট করব, রেডের জায়গায় আমরা কোডটিকে পেস্ট করব। এবং খেয়াল রাখতে হবে যে কোডটির শুরুতে একটি হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে, এরকম আমরা একটি হ্যাশ সাইন বা হ্যাশ সিম্বল আমরা ব্যবহার করব কোডটির আগে। এবং এটিকে আমরা সেভ দিয়ে যদি আমরা পেজটিকে রিফ্রেশ দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সেই কালারটি আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড হিসাবে। এবং এটিকে আমরা সাইজ ছোট বড় করলে সেটি ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা চাইলে হেডলাইনের কালারও আমরা চেঞ্জ করতে পারবো এবং সেক্ষেত্রে আমরা হেডলাইনের স্টাইলটি আমরা চেঞ্জ করব, হেডলাইনের ব্যাকগ্রাউন্ডের কালারটি আমরা চেঞ্জ করে দেব। ধর যাক আমরা হেডলাইনের ব্যাকগ্রাউন্ড, এই জন্য আমরা হেডলাইন স্টাইল আমরা নির্বাচন করব, স্টাইল। দেন আমরা এখানে ইকুয়াল, দেন আমরা ইনভার্টেড কমা ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার কোলন, এবং এখানে আমরা যদি রেড চাই রেড ব্যবহার করতে পারি। এবং এটাকে আমরা সেভ দিয়ে যদি আমরা এটিকে রিফ্রেশ দেই, তাহলে আমরা দেখতে পাবো যে টাইটেলটির হেডলাইনের নিচে ব্যাকগ্রাউন্ডটি আমরা দেখতে পাচ্ছি যে রেড কালার ধারণ করেছে ব্যাকগ্রাউন্ডটি। তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড যে কোনো একটি টেক্সটের নিচে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করে নিতে পারি। এভাবে এই স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার অ্যাট্রিবিউট দিয়ে আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা চেঞ্জ করে নিতে পারি। আমরা এখন দেখব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওয়েব পেজের লিঙ্ক তৈরি করা, অর্থাৎ একটি ওয়েব পেজের মাধ্যমে আরেকটি ওয়েব পেজে যাওয়া অথবা কোনো কিছু ডাউনলোড করা অথবা ইমেইল লিঙ্ক করা, এগুলো আমরা দেখব। সাধারণত ওয়েব পেজে আমরা খুব শর্টকাটলি কিছু লিঙ্ক তৈরি করতে পারি এবং এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য আমরা লিঙ্ক তৈরি করতে পারি। এই লিঙ্কটির জন্য আমাদের ছোট্ট একটি ট্যাগ ব্যবহার করতে হবে এবং একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউট হচ্ছে href অ্যাট্রিবিউট, অর্থাৎ href অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং আমরা ট্যাগটি ব্যবহার করব a ট্যাগ লিঙ্কের জন্য। এই জন্য আমরা কোডটি টাইপ করব স্ল্যাশ গেটার লেস দ্যান a, দেন আমরা এখানে অ্যাট্রিবিউট ট্যাগের পরে আমরা সরাসরি অ্যাট্রিবিউটে চলে যাব। অ্যাট্রিবিউট হচ্ছে href ইকুয়াল, দেন আমরা ইনভার্টেড কমা এবং এখানে আমরা সরাসরি ওয়েবসাইটের লিঙ্কটি আমরা দিয়ে দেব। ধর যাক এখানে আমরা ইয়াহুর একটি লিঙ্ক দিব, এই জন্য আমরা http দিয়ে আমরা কোলন, দেন আমরা ডাবল স্ল্যাশ দেব এবং এখানে আমরা www.yahoo.com, দেন আমরা এখানে ইনভার্টেড কমা ক্লোজ এবং এখানে আমরা href গেটার দেন আমরা অর্থাৎ ট্যাগটি সম্পূর্ণ করব এবং এখানে আমরা অর্থাৎ যেই টেক্সটের মধ্যে ক্লিক করলে ইয়াহু পেজটি আসবে সেই টেক্সটটি আমরা আমাদের এখানে টাইপ করতে হবে, অর্থাৎ ওয়েব পেজে যেটি শো করবে সেটি আমরা এখানে টাইপ করব। ধর এখানে আমরা দিই যে go to yahoo এবং এখানে আমরা ট্যাগটি ক্লোজ করব, অর্থাৎ স্ল্যাশ গেটার লেস দেন আমরা স্ল্যাশ এবং a দেন গেটার দেন আমরা টাইপ করে আমরা এটি ক্লোজ করব। ট্যাগটি ক্লোজ করে আমরা এটি সেভ দিব। সেভ দিয়ে আমরা সরাসরি ওয়েব পেজটিকে রিফ্রেশ দিলে আমরা দেখতে পাবো যে গো টু ইয়াহু, এখানে আমরা একটি লিঙ্ক দেখতে পাচ্ছি আন্ডারলাইন সহ এবং এখানে ক্লিক করলে আমরা সরাসরি ইয়াহু পেজে চলে যাব। আমরা ইয়াহু সাইটে চলে আসলাম। এখানে ক্লিক করার সাথে সাথে
এবং এখানে যদি আমরা কোনো কিছু ডাউনলোড করতে চাই অর্থাৎ ডাউনলোডের লিঙ্ক দিতে চাই সেক্ষেত্রে আমরা href এর মধ্যে সরাসরি সেই ডাউনলোডের লিঙ্কটি আমরা এখানে কপি করে দেব। ধরা যাক আমরা নোটপ্যাড প্লাস প্লাসের আমরা লিঙ্কটি আমরা কপি করতে চাই, সেই জন্য আমরা গুগলে সার্চ করে নোটপ্যাড প্লাস প্লাস আমরা লিঙ্কে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নোটপ্যাড প্লাস প্লাস এবং এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড থেকে আমরা এখানে রাইট বাটন চেপে আমরা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসটি কপি করব এবং এটিকে ক্লোজ করে দিই। এবার আমরা এখানে সরাসরি সেই লাইনটিকে আমরা পেস্ট করব, এটিকে আমরা সিলেক্ট করে নিব এবং এটিকে আমরা সরাসরি মুছে দিয়ে আমরা এখানে পেস্ট করে দেব লাইনটি, অর্থাৎ লিঙ্কটি আমরা পেস্ট করে দেব। দেন আমরা এখানে গো টু এর পরিবর্তে আমরা ডাউনলোড কথাটি আমরা এখানে টাইপ করব, ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস। দেন এটিকে আমরা সেভ দিয়ে আমরা যদি পেজটিকে রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পাবো যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস এখানে আমরা ক্লিক করলে আমরা আমাদের সরাসরি নোটপ্যাড প্লাস প্লাসটি ডাউনলোড হবে, এটি ডাউনলোড হবে। তো এভাবে আমরা যে কোনো একটি লিঙ্ক আমরা এখানে তৈরি করতে পারি, ডাউনলোড লিঙ্ক অথবা অন্য একটি ওয়েবসাইট অথবা নতুন একটি পেজ লিঙ্ক। আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটি ডাউনলোডটি চলে আসছে এবং আমরা যদি কোনো নতুন কোনো পেজ আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের পেজের লিঙ্কটি এখানে দিতে হবে, অর্থাৎ সেই পেজের লিঙ্কটি আমরা এখানে দিয়ে দিব HTML এক্সটেনশন সহ। লিঙ্কটি দিয়ে দিলে আমরা সেই লিঙ্কটির পেজটির লিঙ্ক আমরা পাবো এবং এখানে ক্লিক করার সাথে সাথে সেই পেজটিতে আমরা চলে যাব। তো এভাবে আমরা সরাসরি একটি href অ্যাট্রিবিউট দিয়ে আমরা লিঙ্ক তৈরি করতে পারি এবং ট্যাগ দিয়ে আমরা সেই লিঙ্কটিকে ট্যাগ এবং href অ্যাট্রিবিউট দিয়ে আমরা লিঙ্কটিকে তৈরি করে নিতে পারি এভাবে। ইতিপূর্বে আমরা দেখেছি যে একটি পেজ অথবা সরাসরি ডাউনলোড লিঙ্কে কিভাবে তৈরি করা অথবা লিঙ্ক তৈরি করা কিভাবে। এখন আমরা দেখব একটি কিভাবে ইমেইল লিঙ্ক করতে হয়, অর্থাৎ সরাসরি পেজে ইমেইল লিঙ্ক কিভাবে করতে হয়। কেউ যদি কোনো ইমেইল পাঠাতে চায় সেই জন্য সরাসরি একটি ইমেইল লিঙ্ক দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়, দ্রুত ইমেইল পাঠানো যায়। এই জন্য আমরা অবশ্যই ট্যাগ ব্যবহার করব এবং এখানে আমরা href অ্যাট্রিবিউটটি ব্যবহার করব এবং এখানে ছোট্ট একটি বিষয় দিতে হবে, সেটি হচ্ছে যে ইমেইল টু একটি কোড দিতে হবে। এই জন্য এখানে আমরা টাইপ করব ইনভার্টেড কমার মধ্যে মেইল টু এবং এখানে আমরা কোলন ব্যবহার করব। দেন আমরা এখানে আমাদের সরাসরি মেইল অ্যাড্রেসটি টাইপ করব gmail.com এবং এখানে একটি আমরা প্রশ্নবোধক সাইন ব্যবহার করব। দেন আমরা এখানে সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট আমরা ব্যবহার করব সাবজেক্ট, দেন ইকুয়াল এবং এখানে আমরা ফিডব্যাক, দেন আমরা ইনভার্টেড কমা ক্লোজ আমরা করে দেব এবং এখানে আমরা আমাদের ইমেইলের টেক্সটে আমরা এখানে বসাবো, অর্থাৎ ওয়েব পেজে আমাদের ইমেল অ্যাড্রেসটি দেখার জন্য। অর্থাৎ আমরা এখানে সরাসরি আমাদের নাম ব্যবহার করতে পারি, ধরা যাক সরাসরি ইমেইলটি ব্যবহার করতে পারি, অথবা আমরা এখানে মেইল ব্যবহার করতে পারি, ইমেইল হেয়ার, এটি আমরা ব্যবহার করতে পারি এবং এটিকে আমরা সেভ দিয়ে যদি আমরা সরাসরি রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পাবো ইমেইল হেয়ার একটি লিঙ্ক পাবো এবং এখানে দেখতে পাচ্ছি আমরা মেইল টু এখানে স্ট্যাটাস বার আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইলিং অ্যাড্রেসটা। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেইল অ্যাড্রেস চলে আসবে, অর্থাৎ মেইলিং যে সফটওয়্যারটি আছে সেটি চলে আসবে এবং মেইলিং সফটওয়্যারের মাধ্যমে আমরা সরাসরি মেইল পাঠাতে পারবো এই ইমেইল লিঙ্কের মাধ্যমে। এবং সরাসরি আমরা এই সাবজেক্টটি না দিলেও হয়, অর্থাৎ সাবজেক্ট আমাদের দরকার নেই, সরাসরি আমরা এই মেইল টু এটি ব্যবহার করে আমরা সেমিকোলন ব্যবহার করে এবং সরাসরি মেইল অ্যাড্রেস দিয়ে আমরা এটিকে লিঙ্ক করে নিতে পারি। এবং এভাবে আমরা মেইল অ্যাড্রেস লিঙ্কের মাধ্যমে আমরা ওয়েব পেজে আমাদের শর্টকাট একটি মেইল লিঙ্ক আমরা ইমেইল লিঙ্ক আমরা দিয়ে দিতে পারি।